বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান এখন বর্তমানে কোথায়? একটা দেশের অর্থনৈতিক অবস্থান বোঝা যায় জিডিপি গ্রোথের উপর। ২০২০ সাল তখন ছিল বৈশ্বিক করোনা মহামারী ভাইরাস। তখন সারা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি ছিল সংকটে। তখন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি সংকটের মধ্যে দিয়ে গিয়েছে। ২০২০ সাল বাংলাদেশের জিডিপি গ্রোথ ছিল 3.54% হারে। এটাই ছিল বিগত এক যুগের সবচেয়ে কম গ্রোথ রেট। তারপর ২০২১ সাল 6.94% হারে জিডিপি গ্রোথ বৃদ্ধি পেয়েছে। তারপর ২০২২ সাল ছিল 7.1% জিডিপি গ্রোথ। আওয়ামী লীগ সরকারের শেষ আমলে ২০২৪ সালে 5.82% জিডিপি বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক অর্থনীতির মূল কেন্দ্রস্থল হচ্ছে চীন। একটু চীনের সাথে তুলনা করে দেখি। ২০২২ সালে জিডিপি গ্রোথ প্রবৃদ্ধি ছিল 3% হারে, যেখানে বাংলাদেশের ছিল 7.1% হারে। ২০২৪ সালে 4.6% হারে, যেখানে বাংলাদেশের ছিল 5.82%। এবং করোনা পরবর্তী সময়কালে গত 5 বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল চীনের চেয়ে উপরে। কথা হলো, হঠাৎ করে আজকে কেন বাংলাদেশের এই অর্থনৈতিক দুর্যোগ পরিস্থিতি? এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর রিপোর্ট অনুযায়ী বিগত এক দশকে বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকটে আছে। বর্তমানে ব্যাংকিং সেক্টরের ভয়াবহ পরিস্থিতি, প্রায় 6 লক্ষ কোটি টাকা ব্যাংক ডিফল্ট এবং অতিরিক্ত গোপন ডিফল্ট লোন হয়েছে 3,18,000 কোটি টাকা। এবং এশিয়ার মধ্যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর হচ্ছে সবচেয়ে দুর্বল। এডিবি এই রিপোর্টে যেটা বলে, যেখানে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত তারা ঠিকঠাক মতো লোন পরিশোধ করতেছে, বাংলাদেশ পারতেছে না। যেখানে আওয়ামী সরকারের আমলে বাংলাদেশকে বলা হতো ইকোনমিক পাওয়ার হাউস দক্ষিণ এশিয়াতে। ইউনূস সরকার যেই বৈদেশিক ঋণ নিচ্ছে, তার ব্যয় বেড়েছে। ব্যয় কোথায় বেড়েছে, কি কাজে ব্যবহার করা হচ্ছে? যেখানে আজকে বাংলাদেশের সমস্ত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম বন্ধ। তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে? ২০২৫ সাল এবং ২৬ সালের যে জাতীয় অর্থ বছরের বাজেট ঘোষণা করলো 7,90,000 কোটি। ২০২৪ এবং ২৫ অর্থ বছরের বাজেট ছিল 7,97,000 কোটি টাকা, প্রায় একই রকম বাজেট। এবং এই বছর কম বাজেট দেওয়ার কারণ ছিল বিগত বছরগুলোর থেকে এই বছর জিডিপি প্রবৃদ্ধির হার কম। সে কারণে কথা হলো, এই বাজেট কি বাংলাদেশের সাধারণ জনগণের জন্য ছিল, নাকি অবৈধ ইউনূস ও তার উপদেষ্টা এবং বিএনপি জামায়াতের জন্য? গত ৩ মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ৬২%। গত ১৪ মাসে কারখানা বন্ধ হয়েছে ১৮২টি। মানুষ চাকরি হারিয়েছে ১০ লাখেরও উপরে। বাংলাদেশ গার্মেন্টস, যেটা বাংলাদেশের প্রধান রপ্তানি আয়ের উৎস, গার্মেন্টসের পরিস্থিতি ভয়াবহ। বন্দর জুটিতে শত শত পোশাক কারখানা। আমেরিকা, ইউরোপ যেই ক্রেতারা, তারা অর্ডার বাতিল করে দিচ্ছে। অন্য দেশগুলোতে অর্ডার শিফট হচ্ছে। কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের মধ্যে। এবং আপনারা যদি দেখেন, বর্তমানে প্রত্যেকটা পোশাক কারখানার মালিকরা তারা সংকটে, ঠিকমতো শ্রমিকদের বেতন দিতে পারতেছে না। কারখানাগুলো বন্ধ হচ্ছে ক্রমাগত, তাদের অর্ডার নেই। এভাবে বাংলাদেশের প্রত্যেকটা অর্থনৈতিক সেক্টর ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিগত বছরের চেয়েও এই বছর ফরেন ইনভেস্টমেন্ট ও কম এসেছে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েশন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশের মানুষ কেউ তাকে চিনতেও না, তাকে এনে বিডার চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। ইংরেজিতে বক্তব্য দিয়ে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ফেলেছে। ইংরেজি কে একাই জানে সে, আর কেউ জানে না। এফডিআই কিসের উপর নির্ভর করে? আমি একজন অর্থনীতির ছাত্র, অন্তত কিছু কথা বলার মতো রাখি। ডোমেস্টিক ইনভেস্টমেন্টের বাধা, যেটা অলরেডি বাংলাদেশে হচ্ছে ব্যবসায়ীদের সাথে। যেমন কালের কণ্ঠের রিপোর্টে এসেছে, ব্যবসায়ীদের হয়রানি, অ্যাকাউন্ট জব্দ, মববাজি, এগুলার কারণে অচল হয়ে পড়েছে অর্থনীতি। নেগেটিভ এক্সচেঞ্জ রেট, এটা বাংলাদেশে হচ্ছে। মুদ্রাস্ফীতি, ডলারের সাথে টাকার দরপতন। তারপর হাই কস্ট, ইউনূস সাহেব তো ট্যাক্স বৃদ্ধি করেছে, সুদ বৃদ্ধি করেছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো পলিটিক্যাল ক্রাইসিস, রাজনৈতিক অস্থিতিশীলতা, যেটা বাংলাদেশের সিপিডি, সেন্টার ফর ডায়ালগ পলিসি, তারা নিজেরাই বলেছে যে বাংলাদেশের ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় বাধা হলো রাজনৈতিক অস্থিতিশীলতা। এই অবৈধ উপদেষ্টা কমিটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আমার মতে বাংলাদেশে এখন কোনো এফডিআই নেই। এগুলো হচ্ছে আশিকের মিথ্যাচার। তাহলে মানুষ চাকরি হারাচ্ছে কেন? গত ১৪ মাসে কারখানা বন্ধ হয়েছে ১৮২টি, চাকরি হারিয়েছে ১০ লাখেরও অধিক মানুষ। সবচেয়ে বড় বিষয় হলো, তারা বাংলাদেশকে পরাশক্তিদের খেলার মাঠে পরিণত করেছে। ডিপ স্টেটের কামলা ইউনূস যখন মার্কিনীদের দালালি করে এই দেশে বসে, চীন কোন নিশ্চয়তার ভিত্তিতে এখানে তারা ইনভেস্ট করবে? আমার বুঝে আসা। ডিপ স্টেটের কামলা নাকি অনেক বড় অর্থনীতিবিদ, তাহলে দেশের এই অবস্থা কেন? লবিং করে নোবেল কিনেছে, তারপর সেই নোবেল দেওয়া হলো শান্তির নামে অর্থনীতিতে।
কিন্তু দেয় নাই, কারণ এটা পুরাটাই স্ক্যাম। ইউনুস কিভাবে নোবেল পেয়েছে 2017 সালে পাবলিশড মার্কিন সিনেটর এর চিঠিতে বলা আছে, যেটা নিয়ে আমি সম্পূর্ণ একটা ডকুমেন্টারি করেছি, আপনারা দেখে নিয়ে। ইউনুসের যে কালো অধ্যায় ব্ল্যাক মানির ডিপ স্টেটের সাথে এবং ক্লিনটন ফাউন্ডেশনের সবচেয়ে বড় ডোনেটর 2009 সাল থেকে হয়ে ওঠা, কিভাবে এত অর্থের মালিক হয়ে উঠেছে, আজকে বাংলাদেশকে তার ব্ল্যাক মানির ব্যবসায় পরিণত করেছে। দেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে খেলা করতেছে। সে তার যেই এনজিও ওপেন সোসাইটি এবং বিদেশি কোম্পানিদের মাধ্যমে টাকা পাচার করা, এবং দেখেন না, নিজের প্রতিষ্ঠান গ্রামীণ নামে সব সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে। পুরাটাই একটা গ্রামীণ সংস্থা। ইউনুসের পুরো কালো অধ্যায় নিয়ে একটা ডকুমেন্টারি করব, সেখানে পুরো সবকিছুর প্রমাণ দিয়ে দিব। এবং সর্বশেষ যেটা দেখলাম, 3 মাসে $7 বিলিয়ন বেশি বৈদেশিক ঋণ বেড়েছে। কোথায় গেল দেশের এই অর্থগুলো? জনগণ আওয়াজ তুলুন ডিপ স্টেটের কামলার বিরুদ্ধে। আপনার অধিকার ফিরিয়ে নিন। ধন্যবাদ।